আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতা চালাইছে, আপনারা 16 মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। এই ভারতের যন্ত্রণা সহ্য করিয়া, এরপর অভ্যন্তরীণ বিরোধী দলের মোকাবেলা করিয়া আপনি 16 মাস ক্ষমতা থাকবেন, এই ক্ষমতা আপনাদের থাকবে না। তাদেরকে নিয়ে ইলেকশন করতে চান? এদেশের মানুষ ইলেকশন করতে ভোট হলে টাকা দিয়ে কেনে, এদেশের ভোট তো টাকা দিয়ে কেনে, কথা ঠিক না? আওয়ামী লীগের কাছে যেই পরিমাণ টাকা আছে বাংলাদেশ ব্যাংকেও সেই পরিমাণ টাকা নাই। আপনি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ বিএনপির তো কমিটিই নাই, অন্যান্য দলের কমিটিই নাই, তাদেরকে নিয়ে ভোট করতে চান? কারণটা কি? কারণ ফেসিবাদকে আপনারা বিনষ্ট করতে চান না, এই কথা ঠিক না? জিয়াইয়া রাখতে চান। কাজে আমি বলবো বিএনপির বন্ধুদেরকে এ সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা ছাড়েন। এরপরে ধরলাম আপনারা 16 মাস না 5 বছরই ক্ষমতা চালাইবেন, সন্ত্রাস মুক্ত করতে পারবেন? চাঁদাবাজ মুক্ত করতে পারবেন? যদি পারতেন তাহলে তো এখনই পারতেন। এখন যারা ঘাট দখল করে আছে, সন্ত্রাসী করতেছে, তারা কারা? কথা বলেন, কারা? যদি পারতেন এখনই পারতেন, ক্ষমতা গিয়ে এটা পারবেন না। কারণ এই চাঁদাবাজ আর গুন্ডাদেরকে বাদ দিলে আপনাদের দলই থাকবে না, কথা ঠিক না? ঠিক। চাঁদাবাজ আর গুন্ডা বাদ দিলে আপনাদের দল করবে কেন? করেই তো এই জন্য, করেই তো চাঁদাবাজি করার জন্য, এই কথা ঠিক না? যখন আপনারা চাঁদাবাজ মুক্ত করতে পারবেন না, আবার এই দেশটা চাঁদায় ভরপুর হয়ে যাইবে, আবার দখলদারি শুরু হবে, তখন এই বাঙালি জাতি আবার বলবে যে এসে তো আগেই ভালো ছিল, এই কথা ঠিক না? 1 টার্ম বা 2 টার্ম পরে আমি হলপ করে বলতে পারি আবার আওয়ামী লীগ এই দেশে আসবে, এই কথা ঠিক না? 1 টার্ম 2 টার্ম পরে হয়তো আমরা যারা বুড়ার কাতারে পড়ছি তাদেরকে হয়তো পাইবে না, মির্জা ফখরুল সাহেবের হয়তো পাইবে না, আর বুড়ারা যারা আছে এদেরকে পাইবে না, কিন্তু আমাদের ছেলেপান, আমাদের নাতিপুতি তো দেশে থাকবে, তাদেরকে তো পাইবে। মনে রাখবেন, তাদেরকে তখন ভোতা ছুরি দিয়ে জবাই করা হবে। আর দ্বিতীয়বার যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশের রাজধানী আর ঢাকায় থাকবে না, আমি কাগজে লিখে দিতে পারি বাংলাদেশের রাজধানী হবে দিল্লি, কথা ঠিক না? ঠিক। কাজে আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই অল্প কয়েকদিনের ক্ষমতার লোভে, মাত্র কয়েকদিনের ক্ষমতার লোভে স্থায়ীভাবে দেশটাকে ধ্বংস করবেন না। আসেন, আমরা রাজপথে যেরকম একসাথে কাজ করছি, সেই জুলাই আগস্টের আন্দোলনে আমরা জীবনের হুমকি নিয়ে রাস্তায় কাজ করছি, আসেন একত্রিত হয়ে দেশটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই পিআর পদ্ধতিতে একমত হয়ে একটা জাতীয় সরকার গঠন করি। আমি খোদার কসম খেয়ে বলতে পারি, ভারত তো ভালো কথা, আমেরিকা তো ভালো কথা, বিশ্বের কোনো পরাশক্তি আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না। এই বিদেশি শক্তিকে আবার এই দেশে ঢোকার সুযোগ করে দিবেন না। দলে দলে বিভক্ত হয়ে নির্বাচন করবেন, কোন দলের উপরে র সওয়ার হবে, কারো উপরে মোসাদ সওয়ার হবে, কারো উপরে সিআই সওয়ার হবে, এইভাবে বিভিন্ন দলে বিভক্ত করে বিদেশিরা তাদের ফায়দা অর্জন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করবে। এই জাতি আবার সেই ধ্বংসস্তূপে পরিণত হবে। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই দেশ এবং এই জাতি এবং এই মাটি এবং মানচিত্রকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। দলে দলে বিভক্ত হয়ে নির্বাচন করলে, শুধু ইসলামী জোট করলে, শুধু সিপিবি আর বাম আর ডেমোক্রেসি জোট করলে এই দেশ মুক্তি পাবে না। মাগুরা জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, নেতা নয় নীতি চাই। ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত ছাত্র সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ছাত্র ভাইয়েরা, দূর দূরান্তে মাইকের আওয়াজের সাথে যারাই সম্পৃক্ত আছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইসলামী ছাত্র আন্দোলন
ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন কি এবং কেন ইতিমধ্যে বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এক কথায় যদি আমি বলি, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ যেখানে আছে, ইসলামী ছাত্র আন্দোলন সেখানে আছে। এই তিন স্বার্থ যেখানে নাই, ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন সেখানে নাই। যেখানে চাঁদাবাজি আছে, দখলদারি আছে, ফেন্সি ডিল আছে, অস্ত্র আছে, জুলুম আছে, ধর্ষণ আছে, ছিনতাই আছে, এরকম কোনো কাজের সাথে ইসলামী ছাত্র আন্দোলন নাই। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই নবরুল্লাহ মারকাদাহু, তিনি ছাত্র আন্দোলন কেন গঠন করলেন? যখন দেখলেন যে ছাত্র সংগঠনের নামে আমাদের ছেলেদেরকে নিয়ে তাদের হাতে অস্ত্র উঠিয়ে দেওয়া হয়, ছাত্র জীবন রক্ত গরম, এই সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করানো হয়, তাদের মনোরঞ্জনের জন্য তাদেরকে হাতে ফেন্সি ডিল উঠিয়ে দেওয়া হয়, নেশাগ্রস্ত করে আমাদের ছাত্রদের জীবনকে ধ্বংস করা হয়। এই গজব থেকে বাঁচার জন্য আমাদের শায়খ মুর্শিদ ইসলামী ছাত্র আন্দোলন গঠন করলেন। বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোনো চাঁদাবাজি, কোনো ধর্ষণ, কোনো রাহাজানি, কোনো ছিনতাইয়ের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের নাম কোথাও তালাশ করে পাওয়া যাবে না। কাজে আমি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক বন্ধুদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে যদি আদর্শবান বানাতে চাই, সত্যিকার অর্থে একজন আদর্শ নাগরিক হিসেবে আমরা পেতে চাই, আমার নজরে এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলনের বিকল্প কোনো সংগঠন নেই। সকলকে আহ্বান করব, আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দেন। সংগ্রামী ভাইয়েরা, আলোচনার শুরুতেই আসলে স্মরণ করতে হয় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে মুক্তভাবে কথা বলতে পারতেছি, সেই আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদদেরকে অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের মর্তবা জান্নাতে বাড়িয়ে দিক। যারা এই জালেম হেলমেট বাহিনী সহ এই নরপিচাসদের গুলির আঘাতে পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিক। আবু সাঈদ মুগ্ধ সহ যত শহীদ এবং যত পঙ্গু আহতরা অসহায় অবস্থায় আছেন, তাদের প্রয়োজন আল্লাহ গাইবী খাজানা থেকে পুরা করে দিক। তাদের আল ও আওলাদ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সংগ্রামী বন্ধুগণ, দেশ ও জাতির অত্যন্ত একটা চরম মুহূর্তে আমরা উপনীত হয়েছি। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা হলো, এখানে যতগুলো মানুষ আমরা আছি, প্রত্যেকের মাথায় ১.৫ লক্ষ টাকা ঋণের বোঝা। বিদেশ থেকে ঋণ করে মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট আর দুর্নীতি করে টিআইবি সহ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিদেশি সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ২৮,৬০০,০০,০০,০০,০০০ টাকা বিদেশে পাচার করা হয়েছে। একজন ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সে ব্রিটেনের মতো দেশে, লন্ডনের মতো দেশে ৩০০ বাড়ির মালিক হয়েছে আমার দেশের টাকা লুটপাট করে। এমন কোনো সেক্টর নাই, ব্যাংক, বিমা হতে শুরু করে প্রশাসন, আমলা, প্রতিষ্ঠান, বাজার ঘাট থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে প্রাতিষ্ঠানিক রূপকে ধ্বংস করা হয় নাই। এরপরে দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি। আজকে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে নামকে অস্তে শুল্কের বিনিময়ে। আমার বুকের উপর থেকে ভারতের গাড়ি ঢুকবে, তাদের ইচ্ছে মতো যেই জায়গায় ইচ্ছা সে জায়গায় যাবে, কিন্তু গাড়ির ভিতরে কি আছে সেটা পরীক্ষা করারও কোনো ক্ষমতা আমাদের থাকবে না।
ওই গাড়ির ভিতরে কি বিস্ফোরক আছে, নাকি বোমা আছে, নাকি ফেন্সিডিল আছে, নাকি মদ আছে, নাকি গাঁজা আছে, এইটা দেখার অধিকার আমাদের থাকবে না। আজকে মোংলা চট্টগ্রাম বন্দরকে ভারতের জন্য মুক্ত করা হয়েছে। ভারতের জাহাজ যখন আসবে তখন তাদেরকে আগে জাহাজ ভিড়ানোর সুযোগ দিতে হবে। যতদিনে মাল খালাস করা না যায় ততদিন পর্যন্ত জাহাজ থাকবে, অন্য জাহাজ এর আগে চান্স পাবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমস্ত বিশেষজ্ঞরা বলছে এটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী বিদ্যুৎ চুক্তি, এটা হতে পারে না। এত বিরোধিতার পরেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দেওয়া হয়েছে ভারতকে। আজকে আদানি গ্রুপকে মোদির বন্ধু, মোদির বিজনেস পার্টনার আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির নামে আমার দেশের লক্ষ লক্ষ কোটি টাকাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। কুইক রেন্টালের নামে আজকে আমাদেরকে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে সীমান্ত হত্যার মাধ্যমে, ফেলানিকে হত্যা করার মাধ্যমে, আমাদের সেনাদেরকে হত্যা করে 6 দিন 7 দিন পর্যন্ত গুম করে রেখেছে। এরপরে অনেক হাতে পায়ে ধরে লাশ ফেরত আনা হয়েছে, কিন্তু বিগত এই পতিত ফেসিবাদ এর প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই। ফেলানিকে গুলি করে হত্যা করে কাটা তারের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি সেখানে 2 বার গিয়েছিলাম। আসল ঘটনা ছিল সীমান্ত হত্যা না। ফেলানি 16-17 বছরের মেয়ে, তার বিবাহের কথা ছিল, বিবাহের বাজার করার জন্য ভারতে গিয়েছিল, মা বাবাও তাদের সাথে ছিল। যেহেতু তার বাবার কিছু ব্যবসা আছে ভারতে, সেই সুবাদে ভারতে গিয়েছিল বিবাহের জন্য লাল শাড়ি ক্রয় করতে। যখন বর্ডার পাস করবে তখন সেই বিএসএফ নামক নরখাদকের গোষ্ঠী তাদেরকে বলল যে একসাথে 3 জন যাওয়া যাবে না, একজন একজন পার হও। প্রথম বাবাকে পার করছে, তারপর তার মাকে। বাবা মা সীমান্ত পার হওয়ার পরে অপেক্ষায় আছে, আমার মেয়ে ফেলানি আসবে, তাকে নিয়ে যাব। আগামীকালকে তার বিয়ের পিড়িতের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে বসবে। কিন্তু না, এই নরখাদকের গোষ্ঠী, যেহেতু সে সুন্দরী মেয়ে ছিল, তাকে সারা রাত ভরে ধর্ষণ করে হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে, যার প্রতিবাদ পর্যন্ত এই ফেসিবাদ করতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী এরকম কাজ কোনো পাগলেও করতে পারে আমাদের জানা নাই। এরকম দেশের স্বার্থ বিরোধী কত কাজ করছে যা সারা দিন সারা রাত্র বললেও শেষ করা যাবে না। দেখেন, ফারাক্কার পানির কোনো বন্টনের ব্যবস্থা হয় নাই, অথচ ফেনী নদীর পানি অবাধে ভারতকে দেওয়া হয়েছে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকতো তাহলে মনে হয় 2-1 বছর পরেই শোনা যেত বাংলাদেশের রাজধানী ঢাকা না, বাংলাদেশের রাজধানী হলো দিল্লি। সংগ্রামী বন্ধুগণ, দেশের লক্ষ লক্ষ যুবক যেখানে বেকার, শিক্ষিত যুবকরা রাস্তা রাস্তায় ঘুরতেছে, অথচ ভারতের 6 লক্ষ নাগরিককে দেশে চাকরি করার সুযোগ করে দেওয়া হয়েছে। বৈধ অবৈধ মিলে প্রায় 20 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করতেছে। বাংলাদেশের টাকা বিদেশে হুন্ডির মাধ্যমে আমাদেরকে ঠকিয়ে তারা বিদেশে পাঠাচ্ছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন, কিন্তু গজব এখনো শেষ হয় নাই। এখনো দেখবেন যত মোটরসাইকেল আমদানি হয় ভারতের, বাংলাদেশের 999টা যদি মোটরসাইকেল দেখেন, তার 1000-এর মধ্যে 999টাই ভারতের। যত পিকআপ দেখবেন ভারতের, যত ট্রাক দেখবেন ভারতের, যত সিএনজি দেখবেন ভারতের, এমনকি যত পাথর দেখবেন। আজকে ভোলাগঞ্জের সেই পাথর উৎপাদন বন্ধ করে দিয়ে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানের ভোল্ডার পাথর আমার এই ভোলাগঞ্জে বাংলার জমিনে উৎপাদন হয়। পরিবেশের দোহাই দিয়ে সেই ভোলাগঞ্জের ভোল্ডার, উৎমা, টিলা
বিভিন্ন আইটেমের পাথর বন্ধ করে দিয়ে ভারতের পাকুর পাথর এবং স্ট্রেংথ কমওয়ালা পাথর আমাদের দেশে আমদানি করার ব্যবস্থা করা হয়েছে। এর চেয়ে আত্মঘাতী আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। এখনো সে চাঁদা বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয়েছে, দখলদার, ঘাট দখল, বাজার দখল। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন। আগে চাঁদাবাজি করতো পল্টু, এখন করে লালটু। আগে করতো বিচ্ছু শামসু, এখন করে ল্যাংড়া ফতুয়া। কি কথা ঠিক কিনা? তার মানে নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই, যার কারণে ভাগ্যের পরিবর্তন হয় নাই। এজন্য আমাদের শায়েখ বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমোনাই। বাংলাদেশে আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, বিগত পতিত আমলে ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আর যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। কাজে আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কি কথা ঠিক না? আজকে আমরা অনেকে মনে করি, কিছু রাজনৈতিক দল বলতেছে যে এখন যে সমস্যা চলতেছে, সমাধান হলো একমাত্র ইলেকশন, তাড়াতাড়ি নির্বাচন দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এখন শুধু নির্বাচন দিলেই কি দেশের সমস্যার সমাধান হবে? চাঁদাবাজি মুক্ত হবে? জোরে বলেন। দখলদারি মুক্ত হবে? হবে না তো। কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন। তাও যারা এই স্লোগান দিচ্ছেন তাড়াতাড়ি ইলেকশন দেন, আপনাদের নেতারও তো পরিবর্তন হয় নাই। আগে যারা ছিলেন এখনো তো তারাই আছেন। আপনাদের আমলে তো একসময় যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, একসময় বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কি হয় নাই? তাহলে ইলেকশনই শুধু এদেশের সমস্যার সমাধান হওয়ার জন্য যথেষ্ট। আরেক দল বলতেছে, আমরা ইসলামী দলগুলো যদি জোট করি তাহলেই সমস্যার সমাধান হবে। আপনাদের কি মনে হয়, জোট করলেই কি সমস্যার সমাধান হবে? জোটেও সমাধান নাই, ভোটেও সমাধান নাই, তাহলে সমাধান কোথায়? সমাধান হইলে একমাত্র পিয়ার সমাধান। যদি জোটেই সমাধান হইতো, আমি আপনাদেরকে বলি, ইসলামী দলগুলো যদি জোট করি, তাহলে বাম, রাম, এরপরে সিপিবি, এরপরে যারা জাসদ, বাসদ সহ ডেমোক্রেটার যারা আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে জোট করবে না? কথা বলেন, করবে? তখন কি হবে? দেশটা 2 ধারায় বিভক্ত হবে, ইসলামী শক্তি, অনিসলামী শক্তি। কথা বলেন। এইভাবে যখন 2 ধারায় বিভক্ত হবে, বিদেশি শক্তিগুলো কার পক্ষ নেবে? ইসলামের পক্ষ নেবে না ইসলামের বিরুদ্ধে পক্ষ নেবে? আমেরিকা কার পক্ষ নেবে? পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। রাশিয়া, চায়না, ভারত, সিআই, মোসাদ সবাই ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, ইসলামের পক্ষে কেউ করবে না। এতে গেল বিদেশি শক্তি। আভ্যন্তরীণ যে শক্তিগুলো আছে, যত সাংবাদিকরা আছে, এরা কার পক্ষ নেবে? ইসলামের পক্ষ না বিরুদ্ধে? কথা বলিয়েন, বুঝিয়ে বলেন। সত্য বিরুদ্ধে নেবে না পক্ষ নেবে? পুলিশ কার পক্ষ নেবে? র্যাব, আমলারা, বর্তমানে অন্তর্বর্তী সরকারে যারা আছে, তারাও কি ইসলাম চায়? জোরে বলেন, ইসলাম চায়? তারাও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। এত বাধা উপক্রম করে এই জাতিকে বাঁচানো যাবে? আমি তো মনে করি, আগে তো দিনের ভোট রাত্রে হয়েছে, যদি এইভাবে 2 ভাগে বিভক্ত হয় দেশ, ইসলাম এবং অনিসলাম, তাহলে দিনের ভোট দুপুরে করে হলেও এই বিদেশি সব শগুনের গোষ্ঠী একত্রিত হইয়া ইসলামকে পরাজিত করবে। কথা ঠিক না ভাই? ঠিক। কাজে জোটেও মুক্তি নাই, ভোটেও মুক্তি নাই, একমাত্র মুক্তির পথ হলো পিয়ার। কেন? যেমন ধরেন, এখন নির্বাচন হয়, 5 জন নির্বাচনে দাঁড়াইছে, একজনে পাইল 10,000, একজনে 15,000, একজন 20,000, একজন 25,000,
একজন 30,000। নির্বাচিত হয়েছে কত ভোট পাইয়া? বোঝে না কত? বাকি 70,000 ভোট ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। 30% ভোট পেয়ে সে নেতা হয়ে 70% মানুষের উপরে লাঠি ঘুরায়। যত সরকারি সুবিধায় 30% লোকে পায়, বাকি 70% লোক সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। কাজে এই পদ্ধতিতে শান্তি আসতে পারে। এরপরে এমপিরা এমপি হওয়ার জন্য দলের থেকে নমিনেশন ক্রয় করে শত শত কোটি টাকা খরচ করে, ইলেকশনে হওয়ার জন্য এলাকার মধ্যে কোটি কোটি টাকা খরচ করে, ভোট ক্রয় করে, কারো কাছ থেকে 500, কারো 1000, কারো 2000। নেতাদের মাথা কিনতে কাউকে লাখ টাকা, কাউকে কোটি টাকা দিয়ে মানুষের মাথা ক্রয় করে। এরপর নিজে নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য বিরোধী দলকে দমন করতে গিয়ে খুনের ষড়যন্ত্র পর্যন্ত করে। এই সমস্ত কাজ করতে গিয়ে এক একজন দানবে পরিণত হয়। আর দলগুলো এই দানবদেরকেই নমিনেশন দেয়, কোনো ভদ্র, কোনো শিক্ষিত, কোনো আদর্শবান মানুষকে নমিনেশন দেয় না। কারণ এই জালিমি রাজত্বে কায়েম করতে হলে, এই জুলুমি ইলেকশন করতে হলে গুন্ডা ছাড়া সম্ভব না। এই জন্য গুন্ডাদেরকে নমিনেশন দেওয়া হয়, কোনো শিক্ষিত, কোনো ভদ্র মানুষকে নমিনেশন দেওয়া হয় না। এর মাধ্যমে কোনোদিন সমাজ শান্ত হতে পারে? আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে 1% ভোট যেই দল পাবে তার 3 জন সদস্য সংসদে যাবে। এদেশের সকল মানুষ যার যার আদর্শ নিয়ে দাঁড়াবে। তখন আর রামের সাথে বাইরা শামের জোট, পর্দার সাথে বেপর্দার জোট, কি কথা ঠিক না? মহিলার সাথে পুরুষের জোট, ডানের সাথে এবং আপনার সিপিবির সাথে ডেমোক্রেসির জোট, যার আদর্শের সাথে মেলে না, এই সমস্ত জোট করিয়া লেজে গোবরে মাখাইয়া আদর্শ বিবর্জন করার প্রয়োজন হবে না। যে যার আদর্শ নিয়ে দাঁড়াবে, সবাই আদর্শ দেখে, দল দেখে, নেতাকে দেখে ভোট দিবে। কোন নেতার মাধ্যমে এদেশের মানুষ শান্তিতে থাকবে মানুষ বিবেচনা করে সেই নেতার আন্ডারে ভোট দেবে। 1% ভোট পেলেও 3 জন সদস্য সংসদে যাবে। আমরা তো বিশ্বাস করি ইসলামী আন্দোলন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, অন্তত 15 থেকে 20% ভোট আমরা পাবো। 20% ভোট পেলে 60 জন এমপি সংসদে যাবে। অন্যান্য ইসলামী দল জামাত পাবে না, তারাও তো কম পাবে না, কথা ঠিক না? ধরলাম তাদেরকেও 60 জন দিলাম, 20%। অন্য সব ইসলামী দল মিললে আরো 20% দিলাম। এই 3, 6, 18, 180 জন সংসদ সদস্য তখন ইসলামপন্থীরা সংসদে যাবে। যখন ইসলামপন্থী 180 জন সংসদে যাবে, বাদ দিলাম 180, 150 লোক যদি ইসলামপন্থী সংসদে যায়, এখন বলেন তো কার বাবার ক্ষমতা আছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না এই কথা বলা? কার বাবার ক্ষমতা আছে যেখানে 100 জন মদখোর আছে সেখানে মদের লাইসেন্স, মদের দোকান দেওয়ার পারমিশন দেওয়া হবে? কার বাবার ক্ষমতা আছে যে ছেলেবাজের মধ্যে ট্রান্সজেন্ডারের আদর্শ ঢুকাতে হবে? এই প্রস্তাব রাখার কারো ক্ষমতা থাকবে? তখন সব দল তাদের বিরোধিতা করবে। ইসলামী সব দল, চাই মিলাদ শরীফ পড়ুক, চাই না পড়ুক, চাই মোনাজাত দেখ, চাই না দেখ, চাই সুরে আসরের শুরুতে বিসমিল্লাহ পড়ুক বা না পড়ুক, ইল্লাল্লাহ জিকির করুক, চাই না করুক, যদি মাজার পূজারি হয় তারপরেও বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বললে সে ঠাস করে দাঁড়িয়েছে। কথা ঠিক না? এখন বলেন এই পদ্ধতিতে উপকার বেশি না ইলেকশনের পদ্ধতিতে, জোটের পদ্ধতিতে উপকার বেশি? পিআর উপকার বেশি না? এরপর যখন সমস্ত দল ভাইরা প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, সমস্ত দলের মানুষ সংসদে যাবে, হিন্দুরাও সংসদে যাবে, তাদেরও তো সংসদে যাওয়ার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ, এই কথা ঠিক না? যখন সবাই সংসদে যাবে, সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে, তখন আমাদের মধ্যে থাকবে না কোনো দলাদলি, থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো ঝগড়াঝাটি। আর আমাদের মধ্যে যদি দলাদলি না থাকে, এই বিদেশি শকুনের গোষ্ঠী আমাদের দেশের চক্ষু ভাইয়া গরম করে তাকানোর ক্ষমতা রাখবে না, কথা ঠিক না ভাই? ঠিক। এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। দলে দলে বিভক্ত হলে দেশ বাঁচানো যাবে না। ওই শগুনের গোষ্ঠী, আমাদের পার্শ্ববর্তী শগুনেরা তাকিয়ে আছে কখন আমরা নিজেরা ঝগড়া করে দলে দলে বিভক্ত হই, কি কথা ঠিক না? একটু ধলাদলি হয়েছে অনেক রাজনৈতিক দলের বক্তব্যের কারণে, ছাত্ররা যখন কান্নাকাটি শুরু করছে, আমাদের বক্তব্যের মাধ্যমেও
জুলাই আগস্টের আন্দোলনে যারা রাস্তায় একসাথে কাজ করছি, একসাথে ছিলাম, তাদের বিরুদ্ধে যখন আমাদের বক্তব্য গেছে, তাদের বক্তব্য যখন আমাদের বিরুদ্ধে আসছে, তখনই ওই শগুনের দল সচেতন হয়ে উঠছিল, বাংলাদেশ দখল করার ষড়যন্ত্র করা শুরু করছিল। এই কথা ঠিক নেবে? ঠিক। কাজে এই ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না, দলে দলে বিভক্ত হওয়া যাবে না। একমাত্র বাঁচার পদ্ধতি হলো পিয়া। কিন্তু আফসোস, আজকে বাংলাদেশের সব দল এই পিয়ারের উপরে একমত, কিন্তু একটা দল, আমি যদি নাম বলি বিএনপি, এই পদ্ধতিতে একমত না। কারণটা কি? কারণ চিন্তা করছে আমরা তো ক্ষমতায় চলেই গেছি, শুধু ঘোষণাটা বাকি। কি কথা ঠিক না? কাজে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তো আগের মতো সেরকম সেই ফেসিবাদী শক্তি অর্জন করা যাবে না। দখলদারি করা, জোরে কম, ঘাট দখল করা, বাজার দখল করা, চাঁদাবাজি করা, তারা তো অনেক কিছুই চায় না। সংবিধান পরিবর্তন চায় না, তারা চুপ্পুর পরিবর্তন চায় না, তারা ছাত্রলীগ বন্ধ করার কারণে কলিজা জ্বলে। যে ছাত্রলীগের মাইর খেয়ে বিএনপির অনেক বন্ধুরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাড়িতে ঘুমাইতে পারে না। যেই ফ্যাসিবাদের যন্ত্রণায় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে, আজকে ক্ষমতার লোভে সবকিছু ভুলে এখন তাদেরকে বন্ধ করলে তাদের কলিজা জ্বলে। কি কথা ঠিক না? কারণটা কি? কারণটা বলবো? আচ্ছা, র্যাব বানাইছিল কারা? জোরে কন। র্যাব বানানোর পরে আওয়ামী লীগ এত সমালোচনা করছে, এই র্যাবের মাধ্যমে খুন করা হয়, গুম করা হয়, বিরোধী দলকে দমন করার জন্য র্যাব বানানো হয়েছে। বিরোধিতা করে নাই? আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে র্যাব বন্ধ করছিল? এত বিরোধিতা করছে, র্যাব বন্ধ করে নাই। কারণ কি? কারণ চিন্তা করছে জনগণকে গোলাম বানানোর জন্য, এই দেশটাকে একটা গরদ রাজ্যে পরিণত করার জন্য র্যাবের চেয়ে ভালো অস্ত্র আর কিছু হইতে পারে না। এই জন্য র্যাব বন্ধ। জোরে বলেন, বন্ধ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার চেয়ে লগি বৈঠা আন্দোলন করে অনেক মানুষ মারাও গেছে। কি কথা ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার না দিয়েই ভাইরা এই দেশের অবস্থা এরকম করছে। কথা ঠিক না? কারণ কি? কারণ চিন্তা করছে যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি না দেওয়া হয়, এর চেয়ে সুবিধা ক্ষমতায় যাওয়ার জন্য আর কিছু হইতে পারে না। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারও তারা, তা বিএনপিও মনে চিন্তা করতেছে যে সংবিধানের উপরে হাত দিতে চায় না, যে সংবিধানের এতদিন গালি দিয়েছে যে এটা সংবিধান নাই, এটা আওয়ামী লীগের দলীয় এজেন্ডায় পরিণত হয়েছে, আওয়ামী লীগ এটার উপরে এত বেশি অপারেশন চালিয়েছে, এইটা এখন একটা দলীয় টালি খাতায় পরিণত হয়েছে, এইটা আর এখন আর সংবিধান। কিন্তু বিএনপি সেটা পরিবর্তন করতে চায় না। কারণ চিন্তা করছে ক্ষমতায় তো আমরাই যাব, ক্ষমতায় যাওয়ার পরে এই জাতিকে বাস দিতে হইলে এর চেয়ে ভালো সংবিধান আর কিছু হইতে পারে না। এই কথা ঠিক না বেটি? ক্ষমতার মোহে আপনি অন্ধ হয়ে গেছেন। কি করবেন ক্ষমতায় গিয়ে? কয়দিন থাকতে পারবেন? আমি তো মনে করি আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতা চালাইছে, আপনারা 16 মাসও ক্ষমতায় থাকতে পারবেন। এই ভারতের যন্ত্রণা সহ্য করিয়া, এরপর অভ্যন্তরীণ বিরোধী দলের মোকাবেলা করিয়া আপনি 16 মাস ক্ষমতায় থাকবেন, এই ক্ষমতা আপনাদের থাকবে না। তাদেরকে নিয়ে ইলেকশন করতে চান? এদেশের মানুষ ইলেকশন করতে ভোট হলে টাকা দিয়ে কেনে, এদেশের ভোট তো টাকা দিয়ে কেনে। কথা ঠিক না? আওয়ামী লীগের কাছে যেই পরিমাণ টাকা আছে, বাংলাদেশ ব্যাংকেও সেই পরিমাণ টাকা নাই। আপনি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ বিএনপির তো কমিটিই নাই, অন্যান্য দলের কমিটিই নাই, তাদেরকে নিয়ে ভোট করতে চান। কারণটা কি? কারণ ফেসিবাদকে আপনারা বিনষ্ট করতে চান না। এই কথা ঠিক না? জিয়াইয়া রাখতে চান। কাজে আমি বলবো বিএনপির বন্ধুদেরকে এ সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা ছাড়েন। এরপরে ধরলাম আপনারা 16 মাস না 5 বছরই ক্ষমতা চালাইবেন, সন্ত্রাস মুক্ত করতে পারবেন? চাঁদাবাজ মুক্ত করতে পারবেন? যদি পারতেন তাহলে তো এখনই পারতেন। এখন যারা ঘাট দখল করে আছে, সন্ত্রাসী করতেছে, তারা কারা? কথা বলেন, কারা? যদি পারতেন এখনই পারতেন, ক্ষমতা গিয়ে এটা পারবেন না। কারণ এই চাঁদাবাজ আর গুন্ডাদেরকে বাদ দিলে আপনাদের দলই থাকবে না। কথা ঠিক না? ঠিক।
চাঁদাবাজ আর গুন্ডা বাদ দিলে আপনাদের দল করবে কেন? করেই তো এই জন্য, করেই তো চাঁদাবাজি করার জন্য। কি কথা ঠিক না? যখন আপনারা চাঁদাবাজ মুক্ত করতে পারবেন না, আবার এই দেশটা চাঁদায় ভরপুর হয়ে যাইবে, আবার দখলদারি শুরু হবে, তখন এই বাঙালি জাতি আবার বলবে যে এসছে তো আগেই ভালো ছিল। কি কথা ঠিক না? এক টার্ম বা দুই টার্ম পরে আমি হলপ করে বলতে পারি আবার আওয়ামী লীগ এই দেশে আসবে। কি কথা ঠিক না? এক টার্ম দুই টার্ম পরে হয়তো আমরা যারা বুড়ার কাতারে পড়ছি তাদেরকে হয়তো পাইবে না, মির্জা ফখরুল সাহেবের হয়তো পাইবে না, আরো বুড়ারা যারা আছে এদেরকে পাইবে না, কিন্তু আমাদের ছেলেপান আমাদের নাতিপুতি তো দেশে থাকবে, তাদেরকে তো পাইবে। মনে রাখবেন, তাদেরকে তখন ভোতা ছুরি দিয়ে জবাই করা হবে। আর দ্বিতীয়বার যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশের রাজধানী আর ঢাকায় থাকবে না, আমি কাগজে লিখে দিতে পারি বাংলাদেশের রাজধানী হবে দিল্লি। কথা ঠিক না ভাই? ঠিক। কাজে আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই অল্প কয়েকদিনের ক্ষমতার লোভে, মাত্র কয়েকদিনের ক্ষমতার লোভে স্থায়ীভাবে দেশটাকে ধ্বংস করবেন না। আসেন আমরা রাজপথে যেরকম একসাথে কাজ করছি, সেই জুলাই আগস্টের আন্দোলনে আমরা জীবনের হুমকি নিয়ে রাস্তায় কাজ করছি, আসেন একত্রিত হয়ে দেশটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই পিআর পদ্ধতিতে একমত হয়ে একটা জাতীয় সরকার গঠন করি। আমি খোদার কসম খেয়ে বলতে পারি, ভারত তো ভালো কথা, আমেরিকা তো ভালো কথা, বিশ্বের কোনো পরাশক্তি আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না। এই বিদেশি শক্তিকে আবার এই দেশে ঢোকার সুযোগ করে দিবেন না। দলে দলে বিভক্ত হয়ে নির্বাচন করবেন, কোন দলের উপরে র সওয়ার হবে, কারো উপরে মোসাদ সওয়ার হবে, কারো উপরে সিআই সওয়ার হবে। এইভাবে বিভিন্ন দলে বিভক্ত করে বিদেশিরা তাদের ফায়দা অর্জন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করবে। এই জাতি আবার সেই ধ্বংসস্তূপে পরিণত হবে। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই দেশ এবং এই জাতি এবং এই মাটি এবং মানচিত্রকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। দলে দলে বিভক্ত হয়ে নির্বাচন করলে, শুধু ইসলামী জোট করলে, শুধু সিপিবি আর বাম আর ডেমোক্রেসি জোট করলে এই দেশ মুক্তি পাবে না।